আচ্ছা, এবার আমরা একটা স্পেশাল প্রবলেম দেখবো। চলো দেখে আগে তোমাদের প্রবলেমটা বুঝাই নেই। দেখো কি বলেছে, 10 মিটার দীর্ঘ একটি লোহার পাইপের এক প্রান্তে শব্দ করা হলো। মানে মনে করো তোমাদের ভাইয়া এখানে দাঁড়ায় আসছি, ভাইয়া দাঁড়ায় থেকে কি করছি, এটা একটা লোহার পাইপ, মানে আয়রনের পাইপ। পাইপটার ভিতরে অবশ্যই ফাঁপা, মানে পুরাপুরি ফাঁপা একটা পাইপ, মানে ভিতর থেকে আমি এরকম করে, এই যে এরকম লোহা, এদিকে লোহা আর ভিতরে হচ্ছে বাতাস। আমি যে কথা বলতেছি এইভাবে কথা হচ্ছে, ঠিক আছে, দ্যাটস ইট। সো এটা আয়রন এন্ড ভিতরে হচ্ছে বাতাস, আমি এখান থেকে শব্দ করলাম এবং পাইপটা দৈর্ঘ্য দেওয়া আছে 10 মিটার, ঠিক আছে। এই যে দুইটা শব্দের সৃষ্টি হইলো, এই কথাটা কিন্তু বলে নাই, বলছে দুইটা শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য পাওয়া গেল 2 মিটার। এর মানে হচ্ছে আমাদেরকে বুঝে নিতে হবে যে এখানে দুইটা শব্দের সৃষ্টি হয়েছে। কিভাবে বলতো, এটা ইমাজিন করো, একটা শব্দ যাবে হচ্ছে আয়রন দিয়ে বা লোহা দিয়ে, আরেকটা শব্দ যাবে কোথা দিয়ে ভাই, বাতাস দিয়ে। কারণ আমরা জানি যে বাতাসের শব্দের বেগ একরকম, লোহাতে শব্দের বেগ একরকম। সো লোহাতে শব্দটা আগে আগে আমার কানে যাবে, মানে এই সাইডে যে মানুষ আছে মানে বিশ্বর কানে যাবে, বিশ্বরটা হচ্ছে আমাদের ক্যারেক্টার। আর আরেকটা সাউন্ড সেটা হচ্ছে বাতাস দিয়ে যাবে, সেটা হচ্ছে একটু পরে হয়তো বা বিশ্বর কানে যাবে, কারণ বাতাসের শব্দের বেগটা একটু কম হয়। এবং আমাদের কোশ্চেনে বলে দেওয়া আছে যে লোহাতে শব্দের বেগ হচ্ছে 5200 মিটার পার সেকেন্ড, আর বাতাসে বলে দেওয়া আছে 332 মিটার পার সেকেন্ড। জাস্ট আমরা ধরে নিয়েছি। এবার আমাদের 4টা কোশ্চেন আছে, কোশ্চেনটা একটু দেখো যে শব্দটার কম্পাঙ্ক কত, বাতাসের তরঙ্গ দৈর্ঘ্য কত, লোহাতে কতগুলো কম্পন তৈরি হবে, এবং লাস্ট ওয়ান, পাইপের এক প্রান্তে দাঁড়ালে তুমি কি দুইটা শব্দ শুনবা, মানে যদি আমি এখানে না দাঁড়ায়, বা আচ্ছা বাদ দাও, বৃক্ষ কি দুইটা শব্দ শুনতে পারবে। আমি যে সাউন্ডটা করতেছি এটা হচ্ছে আমাদের 4 নাম্বার কোশ্চেন। সো চলো একটা একটা করে আমরা শুরু করি। সো ফিগারটা আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো, ফিগারটা লাগবে না, আমি মুছে এখান থেকে কাজ শুরু করে দিই। ওকে, আমরা তাহলে এখন 1 নাম্বারটা করব, শব্দের ফ্রিকোয়েন্সি কত সেটা বের করব। সো আমি এ লিখলাম। তোমরা জানো ভি ইকুয়াল টু লেখা যায় এফ ল্যামডা, এটা আমরা প্রুফ করেছি। তাহলে ভাইয়া আমাদের এখানে কিন্তু বেগটা আমরা বের করব দুইটার ক্ষেত্রে, দুইটা বেগ দেওয়া আছে, একটা কি আয়রনের ক্ষেত্রে আর একটা হচ্ছে বাতাসের ক্ষেত্রে। আমরা যদি লিখি এটার উপর বেস করে যে ভি আয়রন ইকুয়াল টু হচ্ছে এফ ল্যামডা আয়রন লেখা যায়, আর লিখলাম ভি এয়ার ইকুয়াল হচ্ছে কি এফ ল্যামডা এয়ার লেখা যায়। সিম্পল। তোমরা বলবো ভাইয়া আপনি এখানে এফ আই আর এফ এ কেন লিখলেন না। একটা কথা মাথায় রাখবা যে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, দ্যাট মিনস এফ, এটা হচ্ছে সোর্স ডিপেন্ডেন্ট, এটা মিডিয়ামের উপর ডিপেন্ড করে না, ঠিক আছে। একমাত্র যদি আমরা সোর্স চেঞ্জ করি তখন ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়। লাইক আমি কথা বলতেছি, আমি যদি পানির ভিতরে যে কথা বলি ফ্রিকোয়েন্সি একই থাকবে, বাট এই জায়গায় মনে করো আরেকজন যদি কথা বলতো তখন ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হতো। লজিকটা কি বুঝতে পেরেছো? এটা হচ্ছে ফ্রিকোয়েন্সির অ্যাকচুয়ালি ব্যাপার স্যাপার। সো এক্ষেত্রে ফ্রিকোয়েন্সি যেহেতু চেঞ্জ হবে না, দ্যাটস আমরা সেম রেখেছি। এবার তোমরা জাস্ট একটু চিন্তা করে দেখো, আমাদের লোহার যে শব্দের বেগ সেটা 5200, যে জায়গায় মাত্র মানে বাতাসের ক্ষেত্রে সেটা 332। দ্যাট মিনস আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে ভি আয়রন গ্রেটার দেন ভি এয়ার, তাই তো। এবার দেখো তোমরা ভি ইকুয়াল টু যেহেতু এফ ল্যামডা, তাহলে আমরা বলতে পারি ভি এর সাথে ল্যামডার সম্পর্ক কেমন, সমানুপাতিক, প্রপোর্শনাল। ভি আর ল্যামডা পরস্পর কি সমানুপাতিক বা প্রপোর্শনাল। তাহলে ভি আই যদি বড় হয় ডেফিনেটলি ল্যামডা আইটাও কি হবে, ল্যামডা এর থেকে বড় হবে। এটা একটু আমাদের মনে রাখতে হবে, তাহলে আমাদের ম্যাথ করতে সুবিধা হবে। কেন এই কাজটা করলাম, এই কাজটা করার রিজনটা হচ্ছে আমাদের এই লাইনটাকে জাস্ট গ্লোরিফাই করা, সিগনিফাই করা যে এতে দুটি শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য পাওয়া গেল 2 মিটার। অর্থাৎ পার্থক্যটা আমরা চাইলে ল্যামডা আই মাইনাস ল্যামডা এ লিখতে পারতাম, অথবা ল্যামডা এ মাইনাস ল্যামডা আই লিখতে পারতাম। আমি তোমাদেরকে দেখাই দিলাম যে ল্যামডা এটা বড়, ল্যামডা এটা ছোট। সো তোমাকে প্রশ্ন মতে লিখতে হবে ল্যামডা আই মাইনাস ল্যামডা এ ইকুয়াল টু 2। সো চলো কথা না বাড়িয়ে শুরু করে দিই আমরা। সো আমরা নেক্সট লাইনটা লিখবো, প্রশ্ন মতে কি লিখবো বলতো, ল্যামডা আই মাইনাস ল্যামডা এ ইকুয়াল টু 2। ভালো কথা, লিখলাম। এবার চলো একটু মানগুলো বসাই। আমরা জানি ভি ইকুয়াল টু এফ ল্যামডা, তাই তো। ভি ইকুয়াল টু কি জানি আমরা বলো, এফ ল্যামডা। তাহলে ল্যামডা ইকুয়াল টু কি লেখা যাবে বলো, ল্যামডা ইকুয়াল টু লেখা যাবে ভি বাই এফ। খুবই সিম্পল একদম ব্যাপার স্যাপার, জাস্ট চিন্তা করো তাহলে তোমরা বুঝতে পারবা, ঠিক আছে। তাহলে চলো আমরা জাস্ট মানটা একটু বসাই। চলো ল্যামডা আই ছিল, ল্যামডা এ ছিল, এখানে কি হবে বলো, ভি আই বাই এফ মাইনাস ভি এ বাই এফ ইকুয়াল টু 2। সিম্পল। এবার চলো 1 বাই এফ টা কমন নিই, কি লেখা যায়, 1 বাই এফ কমন নিলে ভি আই মাইনাস ভি এ ইকুয়াল টু কি লেখা যাবে বলো, 2। সিম্পল, খুবই সহজ। এবার জাস্ট মানটা বসিয়ে দেবা, খেলা শেষ। কি হবে, আমরা জাস্ট পাশেই করে ফেলবো, অল্প জায়গাতেই হয়ে যাবে, বেশি জায়গা লাগবে না। আমরা বুঝতেই পারতেছি আমাদের এরকম ছিল।
মানগুলো বসাবো এভাবে, দেখো আরেকবার লিখি 1/f, এটা কত vi মাইনাস va ইকুয়াল টু ছিল 2। ভালো কথা। সো শব্দের বেগ দেওয়া আছে লোহাই 5200, তোমরা সিম্পলি এই জায়গায় 5200 বসাবা, 5200। এই জায়গায় বাতাসেরটা বসাবা, কত হবে বলো, 332, 332। দেন আমরা একটু যোগ বিয়োগ করবো, তাহলে আমাদের খুব সহজেই ফ্রিকোয়েন্সিটা বের হয়ে যাবে। এটা কত আসে তোমরা একটু করে ভাইকে অ্যাকচুয়ালি কমেন্ট বক্সে জানাই দিবা। আর যদি কোনো প্রবলেম থাকে তোমাদের এই ক্লাস রিলেটেড, তোমরা কোশ্চেন গুলো কমেন্ট বক্সে করবা, ইনশাআল্লাহ আমরা এর উপরেও ভিডিও তোমাদেরকে বানাই দিব। ওকে, সো আমাদের এ শেষ। এবার আমরা যাব বি এর দিকে। বিতে কি বলছে, বাতাসে তরঙ্গ দৈর্ঘ্য কত, অর্থাৎ বের করতে বলছে কি ল্যামডা এ ইকুয়াল হোয়াট। এটা খুবই সহজ একটা ম্যাথ, আমরা খুবই দ্রুত করে ফেলতে পারবো, সো টেনশনের অ্যাকচুয়ালি কিছু নাই। আমি এটা একটু মুছে সেকেন্ড ম্যাথের দিকে আগাই। এবার আমরা শুরু করবো আমাদের দ্বিতীয় ম্যাথ। দ্বিতীয় ম্যাথের কোশ্চেনটা কি, বাতাসে তরঙ্গ দৈর্ঘ্য কত, মানে ল্যামডা এ ইকুয়াল টু হোয়াট আমাদের বের করতে বলতেছে। চলো আমরা শুরু করি। আমরা জানি যে ভি ইকুয়াল টু লেখা যায় এফ ল্যামডা। ভালো কথা, যদি বাতাসের ক্ষেত্রে হয় তাহলে সেটা কি হবে বলতো, আমরা লিখতে পারি ভি এয়ার ইকুয়াল টু এফ ল্যামডা এ। তাহলে এখন ল্যামডা এটা বের করবো, ল্যামডা এ সমান আমরা লিখতে পারি ভি এ বাই এফ। খুবই সিম্পলি এটা করে ফেলা যায় যে ভি এ বাই এফ দেখাই যাচ্ছে। এখন ভি এটা বের করবো, এফ টা বের করবো, খেলা শেষ, বসাই দিলে আমাদের কাজ হয়ে যাবে। তো চলো আমরা করি। দেখো তো ভি এ কত, বাতাসের শব্দের বেগ কত বলে দিয়েছি ভাইয়া, এখানে 332, জাস্ট এখানে 332 বসাই দিবা সিম্পলি। এফ কত, আগের ম্যাথে আমরা এফ টা বের করে নিব, এফ এর মানটি এখানে বসাই দিবা, আমাদের ল্যামডা এ খুব সহজে এত মিটার বের হয়ে যাবে। দেখছো বি নাম্বার কোশ্চেনটা কত সহজ। তো বিও আমাদের শেষ। এবার চলো আমরা সি তে যাই। আচ্ছা এবার চলো সি দেখি। সি এর কোশ্চেনটা কি, লোহায় কতগুলো কম্পন তৈরি হবে, মানে লোহায় স্পন্দনের সংখ্যা বের করতে হবে। তো চলো আমরা করি। সি ভাইয়া লিখলাম এখানে। প্রথমত যেহেতু লোহার ব্যাপার স্যাপার বলছে, মানে লোহার তরঙ্গ দৈর্ঘ্যটা আগে আমাদের বের করে নিতে হবে, যে লোহায় তরঙ্গ দৈর্ঘ্য কত। এখন আমরা কিন্তু এটা বের করি নাই, লোহায় তরঙ্গ দৈর্ঘ্য কত সেটা বের করে নিই, বাতাসেরটা বের করছি, সো এটাকে বের করে নিতে হবে। চলো বের করে নিই। আমরা জানি যে প্রথমের এই ইকুয়েশন থেকে দেখা যাচ্ছিল যে 2 নম্বর লাইনটা থেকে যে ল্যামডা আই মাইনাস ল্যামডা এ ইকুয়াল টু হচ্ছে 2। এবং কেন ল্যামডা আই বড় সেটা তোমাদেরকে আমি এ নাম্বারে দেখাইছি। যাই হোক, সো এখন আমরা জানি ল্যামডা এর ভ্যালুটা কিন্তু আমরা জানি। কিভাবে জানি ভাইয়া, কিন্তু এখানে যে বিতে আমরা এটা বের করেছি, তোমরা ক্যালকুলেটরে করে ফেললে করে এখানে মানটা বসাই দিবা। তাহলে আমরা বলতে পারি যে ল্যামডা আই মাইনাস এই মানটা আমাদের জানা ইকুয়াল টু হচ্ছে 2। খুব সহজেই আমরা ল্যামডা আইটা বের করে ফেলতে পারবো 2 প্লাস এই মানটা, তাহলে আমাদের খুব সহজে ল্যামডা আইটা বের হয়ে যাবে। কেন ল্যামডা আই বের করলাম এটা এখন তোমাদেরকে আমি বলবো, একটু দেখো তাহলে ক্লিয়ার হয়ে যাবে একদম। ভালো কথা, একটা নতুন সূত্র তোমাদেরকে শিখাবো। সূত্রটা হচ্ছে এরকম যে এস ইকুয়াল টু লেখা যায় এন ল্যামডা। এটা আবার কোন সূত্র, এটা অ্যাকচুয়ালি প্রমাণ করে নিয়ে আসা যায়, খুব সহজে প্রমাণ করা যায়, এবং প্রমাণটা দরকার নাই, বাস টেকনিকটা শিখে রাখো, একদম ইজি। এস ইকুয়াল টু এন ল্যামডা, এটাতে কি বোঝায়, এসটা হচ্ছে দূরত্ব বা সরণ, এনটা হচ্ছে কতগুলো স্পন্দন হয় বা কতগুলো কম্পন হয় সেটা, আর ল্যামডাটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। ব্যাপারটা এরকম চিন্তা করো, লাইক মনে করো আমি একটা তরঙ্গ আঁকতেছি এখানে, দেখো এই হচ্ছে আমার একটা তরঙ্গ। ভালো কথা, এখন আমি বললাম এই তরঙ্গটার টোটাল দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার, মানে এখান থেকে শুরু করে এটা কমপ্লিট করি, দাঁড়াও, এতটুকু পর্যন্ত দূরত্ব হচ্ছে কত, 5 মিটার। ঠিক আছে, এটা হচ্ছে এস এর মান আমি বলে দিলাম। এইটুকু জায়গার ভিতরে কয়টা স্পন্দন আছে একটু ভালো করে দেখো, তাই তো তরঙ্গটা খুব খারাপ হয়েছে দেখতে, আমি একটু সুন্দর করে আঁকি, এইরকম করে দেখতে হবে, তাহলে একটু সুন্দর লাগবে দেখতে। ওকে, আচ্ছা এবার একটু 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 তরঙ্গ তরঙ্গ হয়েছে। যাই হোক, একটু দেখো এই 5 মিটার সরণের ভিতরে কয়টা আমাদের স্পন্দন হয়েছে সেটা আমরা একটু বের করব। চলো করি। এখান থেকে শুরু করে, এটা একটু বড় হবে, এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত একটা স্পন্দন, এটুকু একটা, আবার এখান থেকে এতটুকু আরেকটা, দুইটা, আবার এখান থেকে এতটুকু, তাহলে আরেকটা স্পন্দন, তিনটা। আমরা সিম্পলি যদি এই কাজটা করি, দেখো যেখানে স্পন্দন হয়েছে 3টা, এই 3টাকে লিখলাম, একে গুণ দিলাম কতটুকু দিয়ে, এক স্পন্দনে কতটুকু যায়, দ্যাট মিনস কি এখান থেকে এইটুকু দূরত্ব, ধরো এইটুকু দূরত্ব কিছু একটা, ঠিক আছে, 5কে 3 দিয়ে ভাগ দিলে যতটুকু হবে সেটা, তো এক স্পন্দনে যায় এতটুকু দূরত্ব। এইটুকু দূরত্বটাকে যদি আমরা এখানে গুণ দিয়ে দিই, তাহলে দেখো এই হিসাব নিকাশে কিন্তু টোটাল মানটা আসে 5। মানে কি বুঝাইছি বুঝছো ব্যাপারটা, দেখো স্পন্দন এখানে 1টা 2টা 3টা,
এক স্পন্দনে যায় কতটুকু, তরঙ্গ দৈর্ঘ্য পরিমাণ মানে এতটুকু। তিনটা স্পন্দনের সাথে যদি আমরা তরঙ্গ দৈর্ঘ্য গুণ দিই মানে 3 ইন্টু যদি এইটুকু দিই, ওভারঅল কতটুকু দূরত্ব গেছে সেটা আমরা পেয়ে যাবো। সূত্রটা কি দাঁড়াইলো, একটু তাকায় দেখো, টোটাল দূরত্ব দ্যাট মিন্স কি এস, তাই তো? টোটাল দূরত্ব মানে কি বলো, এস। এটা কার সমান, কয়টা স্পন্দন হয়েছে মানে এন, একে গুণ দিতে হবে তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে মানে ল্যামডা দিয়ে। এখন এখানে একটা কথা বলে দিই, এমন না যে সবসময় পূর্ণ স্পন্দনই হবে, পূর্ণ স্পন্দন নাও হতে পারে। এমন হতে পারতো যে আমাদের এতটুকু পর্যন্ত বলছে হচ্ছে 5 মিটার, তখন কিন্তু পূর্ণ স্পন্দন হইতো না, তখন আমরা এটা নিতাম কত 3.5, আর একটু কম হলে 3.4, বেশি হলে 3.56 বা 3.7 এরকম হতে পারে। এই স্পন্দনের মানটা ভগ্নাংশ হতে পারে, ফ্র্যাকশন হতে পারে, এটা একটু মাথায় রাখবো আমরা। এখন চলো জাস্ট আমরা ম্যাথটা সলভ করে ফেলি। দেখো আমাদের লোহার পাইপের দৈর্ঘ্য কত দেওয়া আছে, এই তো 10 মিটার। কেন কোশ্চেনে চাইছে লোহায় কতগুলো কম্পন তৈরি হবে, লোহার পাইপের দৈর্ঘ্য যতটুকু সেটাকে দেখতে হবে। এস এর মান এখানে 10 বসাই দিবা, সিম্পল এন এর মান বের করবো। আর ল্যামডাটা এখানে কার হবে, আয়রনে, অর্থাৎ এটা লেখো এস আই, এটা লেখো এন আই, এটা লেখো ল্যামডা আই। সব আমরা আয়রনের ক্ষেত্রে করতেছি। আর আয়রনের ল্যামডা আই কত মাত্র বের করেছি, এই মানটা নিয়ে এখানে বসাই দিবা। খুব সহজেই আমরা আরেকটা লাইন করলেই এন এর মানটা পেয়ে যাব। ঠিক আছে, এবার তোমাদের একটা কথা বলি, এখানে খেয়াল করো, স্পন্দনের মানটা লেট জাস্ট গেস করতেছি, ধরো স্পন্দনের মানটা আসলো 3.91, তাহলে তুমি এটার মানটা 3.91 রেখে দিবা। তো যদি কোশ্চেনে বলে পূর্ণ স্পন্দন, এখানে কয়টা ফুল অসিলেশন কয়টা হয়েছে বা পূর্ণ স্পন্দন কয়টা হয়েছে, তখন একটু টেকনিক্যালি বুদ্ধি ইউজ করতে হবে। এটার মানটা তখন হবে, এটাকে বলা হয় কি বলতো, প্রায়, তাই না, অলমোস্ট। আমরা এটা দিয়ে বুঝাই যে অলমোস্ট এটা একটা মানে ভালো একটা ভ্যালুর দিকে যাচ্ছে, মানে ভগ্নাংশ না, এটা রিয়েল একটা পূর্ণ সংখ্যার দিকে যাচ্ছে, দ্যাটস ইট। সো এটার মানটা আমরা ধরবো 3। ভাই এটা কি বললেন, চাইতেছে 3.9, প্রায় 4 এর কাছাকাছি। আপনার তো এখানে 4 লেখার কথা ছিল, আপনি কেন 3 লিখলেন? আরে বাবা 0.91 মানলাম, বাকিটুকু কে দিবে, তুমি বা আমি তো দিতে পারবো না রে ভাই, এটা তো তরঙ্গের ব্যাপার স্যাপার। ও তো 91% গেছে, বাকিটুকু তো যেতে পারে নাই, ওটা স্পন্দনের ভিতর পড়বেই না, পূর্ণ স্পন্দনের ভিতর। ওটা কি ফুল অসিলেশন করতে পারছে, ওইটুকু কে দিবে, তুমি আমি তো দিতে পারবো না। তো কি শিখাইলাম, যদি 3.98 হয় তা আমরা এই অংশটাকে বাদ দিয়ে দিব, দিয়ে বলবো এটা পূর্ণ স্পন্দন হচ্ছে 3 সংখ্যক। আবার যদি 4.0 ধরো 08 এরকম হয়, তখন এটা হবে 4, 4.56 যাই হোক না কেন এটা হবে 4, 4.78 যাই হোক না কেন পূর্ণ স্পন্দন হবে 4টা, মানে দশমিকের পরের অংশ বাদ, দশমিক আগে যেটা থাকবে সেটা হবে আমাদের পূর্ণ স্পন্দনের সংখ্যা। এবার চলো আমরা ডিতে যাই। আচ্ছা এবার আমরা পড়বো হচ্ছে ডি নাম্বারটা, আমাদের লাস্ট কোশ্চেন। হ্যাঁ, এই টপিকের লাস্ট কোশ্চেনটা কি দেখো, পাইপের এক প্রান্তে দাঁড়ালে তুমি কি দুইটা শব্দ শুনবা। এটা কিভাবে করব, চলো দেখি করা যায় নাকি। সো আমাদের ফিগারটা এরকম ছিল, দেখো আমি আরেকবার একটু আঁকি। এই ছিল আমাদের লোহার পাইপ, এখন ভাই বলছি এখান থেকে শব্দ করছি, আর একজন এই প্রান্তে দাঁড়াইছে, সে কি দুইটা শব্দ শুনতে পারবে নাকি? কেন দুইটা, কারণ এই যে তোমার হচ্ছে আয়রন, আয়রন দিয়ে একটা শব্দ যাবে, আর একটা শব্দ যাবে এখান দিয়ে মানে এয়ার দিয়ে, তাই তো? এখান দিয়ে একটা শব্দ যাবে, এখান দিয়ে একটা শব্দ যাবে, তো দুইটা শুনতে পারবে কি পারবে না? তোমাদের একটা কথা বলি, আমাদের হিউম্যান বিং এর একটা শব্দ শোনার অনুভূতি মস্তিষ্কে বা ব্রেনে থাকে 0.1 সেকেন্ড পর্যন্ত, মানে 0.1 সেকেন্ডের ভিতরে যদি আরেকটা কথা আমাদের কানে আসে তাহলে আমরা সেই কথাটাকে আলাদা করতে পারি না, আমাদের মস্তিষ্ক সেটাকে আলাদা করতে পারে না। যদি আমি খুব দ্রুত কথা বলি তুমি কিছু বুঝবে না, কেন বুঝবে না, কারণ আমি 0.1 সেকেন্ডের ভিতরে আরেকটা কথা বলে ফেলছি যেটা তোমার কানে চলে গেছে, দ্যাটস ওয়াই তুমি দুইটা কথা একসাথে শুনতে পারো না। সেটা কোথায় হয়, যদি আশেপাশে ফ্যান থাকতো, তোমরা ফ্যান জোরে ঘুরলে দেখবা যে ফ্যানের পাখা 3টা, এটা কিন্তু দেখা যায় না, মনে হয় অসংখ্য পাখা ঘুরতেছে। কেন, আমাদের দর্শন বা দৃষ্টির যে সীমা সেটারও অ্যাকচুয়ালি রেঞ্জ হচ্ছে 0.1 সেকেন্ড পর্যন্ত থাকে। একটা জিনিস দেখলে আমাদের মাথায় সেটার অনুভূতি 0.1 সেকেন্ড পর্যন্ত থাকে, রেশটা 0.1 সেকেন্ড থাকে। শব্দ শোনার ক্ষেত্রে একই কথা। সো এখন কেসটা এরকম যে আয়রন থেকে একটা শব্দ এখানে মানুষটার কানে যাবে, আর বাতাসে আরেকটা শব্দ এই মানুষটার কানে যাবে। দুইটা শব্দ একটা যাওয়ার পরে আরেকটা আসবে, ঠিক আছে? একটা শব্দ আসলো, আরেকটা শব্দ আসলো, এই দুইটা শব্দের ভিতরে সেকেন্ড শব্দটা যদি 0.1 সেকেন্ডের ভিতরে আমার কানে চলে আসে তাহলে কিন্তু আমি শব্দ দুইটা আলাদা করতে পারবো না। কেন পারবো না? আমি একটা কথা বললাম, সাপোজ আমি এখানে দাঁড়ায় আছি, আমি একটা কথা শুনলাম, ধরো শব্দটা আসলো সাপোজ মনে করো 1 সেকেন্ড পরে, ভালো কথা। আরেকটা শব্দ আসলো, মানে ওই শব্দটা মনে করো আরেকবার আসলো অন্য মাধ্যম থেকে, ওই শব্দটা আমার কানে আসলো ধরো 1.0008 সেকেন্ড পরে,
তাহলে ভাই আমি তখন দুইটা শব্দ শুনতে পারবো না, কারণ আমার কাছে কানে তখনও এই প্রথম শব্দটা রেশি থাকবে, আমার মস্তিষ্ক সেকেন্ড শব্দটাকে বুঝতে পারবে না, ওটাকে অ্যাকচুয়ালি এমনিতেই নেগলেক্ট বা বাদ দিয়ে দেবে। সো এটাই হচ্ছে ব্যাপার। সো আমরা দুইটা টাইম বের করব, একটা হচ্ছে বাতাসের ক্ষেত্রে বের করব, আর একটা বের করব লোহার শব্দের ক্ষেত্রে, মানে লোহায় যে শব্দটা গিয়েছে সেটার ক্ষেত্রে দুইটার ভিতরে ডিফারেন্স দেখবো 0.1 সেকেন্ডের থেকে বেশি নাকি। একটা কথা মাথায় রাখবা যে আমাদের শব্দানুভূতির স্থায়িত্বকাল হচ্ছে 0.1 সেকেন্ড। এর মানে আমরা আমাদের কানে যদি একটা শব্দ 0.1 সেকেন্ডেও আসে ফিরে, তাহলে আমরা শব্দটা শুনতে পাই, ঠিক আছে? অর্থাৎ কথা যদি কানে 0.1 সেকেন্ডেও আসে তাও আমরা শব্দটা শুনতে পাই, যদি 0.1 সেকেন্ড থেকে কম হয় তাহলে শুনতে পারি না। আমাদের টার্গেটটা হচ্ছে দেখতে হবে আমরা টি এ মানে এয়ারে যে শব্দের মানে তো টাইম মাইনাস করব টি আয়রন করে দেখবো এই মানটা যাতে গ্রেটার অর ইকুয়াল 0.1 সেকেন্ড আসে কি না। এটা যদি সত্য হয় সো খুব ভালো কথা, আমরা দুইটা শব্দ শুনবো, ঠিক আছে? আর যদি এটা সত্য না হয় তাহলে আমরা দুইটা শব্দ শুনবো না। যদি লেস দেন 0.1 সেকেন্ড হয় তাহলে কি হবে, আমরা দুইটা শব্দ শুনবো না। একদম সিম্পল একটা ব্যাপার, জাস্ট ঠান্ডা মাথায় বুঝবো, তাহলে এটা আমরা করে ফেলতে পারবো। ওকে, সো চলো এবার দেখি আমরা এটা করতে পারি নাকি। একদম সহজ। বাই দ্য ওয়ে এখানে একটা কাজ আমি করেছি, টি এ মাইনাস টি আই লিখে দিয়েছি। আমি কিন্তু টি আই মাইনাস টি এ লিখি নাই। কিভাবে করলাম, আমি একটু টেকনিক খাটাইছি, তোমাদের এটা এখন বুঝাই দিব কিভাবে। চলো দেখি, এগুলো তো দরকার নেই, উপরে টার্মটা মুছে ফেলি, আমরা ম্যাথটা এখানেই করে ফেলতে পারবো। জাস্ট এটাও দরকার নেই, কোশ্চেনটা তোমরা বুঝতেই পারছো। আমরা জাস্ট দেখে এখন ম্যাথটা শুরু করি। প্রথমত ভাইয়ারা, যদি আমি এভাবে লিখি ডি নাম্বারটা, যে আমাদের কোশ্চেনে ভি আয়রন গ্রেটার দেন কিন্তু ভি এ, মানে কি শব্দটার লোহায় বেগ হচ্ছে যেটা, সেটা বাতাসে সেই শব্দের মানে বেগের থেকে অনেক অনেক বেশি। লোহায় দেখো 5200 মিটার পার সেকেন্ড, আর বাতাসে হচ্ছে 332 মিটার পার সেকেন্ড। মানে কি 1 সেকেন্ডের শব্দটা লোহাতে যায় 5200 মিটার, আর 1 সেকেন্ডে শব্দটা বাতাসে যায় 332 মিটার। ব্যাপারটা বুঝতে পারতেছো? তাহলে চিন্তা করো তো এবার, 1 সেকেন্ডে শব্দটা লোহাতে কত দূরে চলে গেল, আর 1 সেকেন্ডে শব্দটা বাতাসে কত কম দূরত্বে গেল। তোমরাই বলো যে কোন ক্ষেত্রে টাইমটা বেশি লাগবে ওই শব্দটা যেতে। 1 সেকেন্ডে যায় আয়রনে কত 5200 মিটার, আর এয়ারে 1 সেকেন্ডে যায় মাত্র 332 মিটার। মানে মনে করো 1 সেকেন্ডে যদি আয়রনে এতটুকু চলে যায়, 1 সেকেন্ডে এয়ারে যাবে শব্দটা ধরো এতটুকু। বুঝতেই পারতেছি যে এই 10 মিটার যেতে এয়ারের ক্ষেত্রে টাইমটা অনেক বেশি লাগবে, আর লোহার ক্ষেত্রে টাইমটা অনেক কম লাগবে। দ্যাটস ইট, একদম কমন সেন্স। সো আমরা বলতে পারি, সো টি এটা ডেফিনেটলি গ্রেটার দেন হবে টি আই। সো টি এ বের করি আর টি আই বের করি, ডিফারেন্সটা দেখবো 0.1 সেকেন্ডের থেকে বেশি নাকি সমান হয় নাকি ছোট হয়। সো চলো বের করি। তোমরা বলো, এই সূত্র মনে আছে? এস সমান লেখা যায় ভিটি, ছোটবেলায় শিখছি। তাহলে টি সমান লেখা যায় কি এস বাই ভি, এটা আমরা জানি। এসটা হচ্ছে কি সরণ, আর ভিটা হচ্ছে বেগ। সো সিম্পলি আমরা এটা এখন ইউজ করবো এখানে। তাহলে টি এ যদি বের করতে চাই কি লিখবো বলো, এস বাই ভি এ। কেন এস লিখলাম, দৈর্ঘ্যটা চেঞ্জ হবে না, লোহার পাইপের দৈর্ঘ্য 10 মিটার, এটা তো বলেই দিয়েছে, এটা আমরা এস ধরে নিয়েই কাজ করতেছি। এখানে তোমরা 10 বসাবা, ভি এ কত হবে দেখো 332 এত মিটার পার সেকেন্ড বসাই দিবা। আবার যদি আমরা টি আই বের করি তাহলে এখানে হবে কি এস বাই ভি আই, এস এর মান হচ্ছে এখানে বসাবা 10, আর ভি আই হবে 5200, যেহেতু এটা লোহাই শব্দের বেগ এত মিটার পার সেকেন্ড। টি এ পাইলাম, টি আই পাইলাম, দুইটা আমরা পেয়ে গেলাম। এখন টার্গেটটা হচ্ছে কি টি এ মাইনাস টি আই করবা। সুতরাং টি এ মাইনাস টি আই ইকুয়াল টু কত হবে, এটা থেকে এটা বিয়োগ করবা। তাহলে করো চলো, 10 বাই 332 মাইনাস 10 বাই 5200, এটা বিয়োগ করে দেখবা যে কত সেকেন্ড আসে। যে অ্যান্সারটা আসবে সেটা যদি তোমার হচ্ছে লেস দেন 0.1 সেকেন্ড হয় তাহলে আমরা দুইটা শব্দ শুনতে পারবো না। আর যদি সেটার মান 0.1 সেকেন্ডের সমান অথবা 0.1 সেকেন্ড থেকে বড় হয় তাহলে আমরা দুইটা শব্দ শুনতে পারবো। একটু কষ্ট করে করে ফেলবা, ইনশাআল্লাহ তোমরা এটা অবশ্যই পারবা। চলো আমরা চলে যাই আমাদের নেক্সট টপিকে।